ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই যে প্রথম অধ্যায়টি, এই প্রথম অধ্যায়ের আজকে আমরা তৃতীয় পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রথমে আছে আইনি প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রের প্রাথমিক ভূমিকা কি? আইনি প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রের প্রাথমিক ভূমিকা হবে আইন সৃষ্টি ও তার প্রয়োগ। একটা রাষ্ট্রে কি করে? একটা রাষ্ট্রের প্রথম কাজ কি? একটা রাষ্ট্রের প্রথম কাজ তার যে আইনসভা রয়েছে, সে আইনসভা আইন তৈরি করে এবং সেটাকে প্রয়োগ করে রাষ্ট্রের উপর। তাহলে এটাই আইনের যে প্রক্রিয়াটা, তার ভূমিকা এটাই। মার্ক্সবাদীদের মতে সমাজে ক্ষমতা কোথায় কেন্দ্রীভূত হয়? সমাজের ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক শ্রেণীর মধ্যে। তোমাদের এই বিষয়টা বুঝতে গেলে একটু শুনতে হবে বা বুঝতে হবে যে মার্ক্সবাদী যারা, তারা এই সমাজটাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। প্রথমে রয়েছে আদিম সাম্যবাদী সমাজ, তারপর রয়েছে দাস সমাজ, তারপর রয়েছে সামন্ততান্ত্রিক সমাজ, তারপর রয়েছে পুঁজিবাদী সমাজ, তারপর রয়েছে সময়তান্ত্রিক সমাজ এবং শেষে রয়েছে সাম্যবাদী সমাজ। এই যে সমাজের স্তরগুলো, এই প্রতিটা সমাজের স্তরে আদিম সাম্যবাদী সমাজ এবং শেষে যেটা বললাম সাম্যবাদী সমাজ, এই দুটো সমাজ ছাড়া বাদ বাকি যে সমাজগুলো রয়েছে, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সময়তান্ত্রিক সমাজ, এই সমাজগুলোতে শ্রেণীর অবস্থান রয়েছে। কিরকম? দাস সমাজে দাস মালিক এবং দাস মানে কৃতদাস। সামন্ততান্ত্রিক সমাজে রয়েছে সামন্ত প্রভু এবং ভূমিদাস। পুঁজিবাদী সমাজে রয়েছে বুর্জুয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। সময়তান্ত্রিক সমাজে রয়েছে সর্বহারা একনায়কতন্ত্র শ্রেণী। তাহলে এই যে চারটা শ্রেণীর আমরা আলোচনা করলাম, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সময়তান্ত্রিক সমাজ, এই সমাজগুলোতে শ্রেণীর অবস্থান রয়েছে। এই যে শ্রেণীগুলো, এরা কিন্তু পরস্পরের শত্রু। এইখানে তিনটি সমাজ আছে, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ। এই তিনটি সমাজে দাস মালিক, সামন্ত প্রভু, বুর্জুয়া শ্রেণী, এরা কিন্তু সমাজে সংখ্যা লঘিষ্ঠ শ্রেণী। কিন্তু এরা সমাজের যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, তাদের উপর বল প্রয়োগ করছে, তাদেরকে প্রধানত করে রাখছে। কিন্তু এই সময়তান্ত্রিক সমাজে যখন আমরা চলে আসবো, তখন সেখানে শুধুমাত্র একটি শ্রেণী দেখা যাবে, সেটা হচ্ছে সর্বহারা শ্রেণী, মানে একটি শ্রেণী রয়েছে। এই যে সমাজের স্তর বিন্যাসটা যেটা আমরা আলোচনা করলাম, আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সময়তান্ত্রিক সমাজ, সাম্যবাদী সমাজ, শেষে এগুলো কিন্তু প্রতিটা যে স্তর, একটা স্তরের থেকে আটটি স্তর, অনেকটাই উন্নত স্তর। এই প্রতিটা স্তরে তোমার শ্রেণী দেখা যায়। ম্যাক্স ওয়েবারের মতে তিন ধরনের কর্তৃত্ব কি কি? কি কি আছে? ঐতিহ্যগত, ক্যারিজম্যাটিক এবং আইন যৌতিক। এই তিনটি কর্তৃত্ব রয়েছে ম্যাক্স ওয়েবারের মতে। তাহলে কর্তৃত্ব কথাটির অর্থ কি? কর্তৃত্ব হচ্ছে অন্যের উপর প্রভাব বিস্তার করার একটি উপায়, বা যা অন্যের উপর প্রভাব বিস্তারকে বোঝায়। তাহলে ঐতিহ্যগত কর্তৃত্ব এটা কি? যার মধ্যে অনেকদিন ধরে ঐতিহ্যের প্রভাব এবং বিশ্বাস রয়েছে, যেটা সমাজের সংস্কৃতি ও মূল্যবোধকে প্রভাবিত করে। উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে রাজবংশীয় রাজতন্ত্র কোথায় আছে? ভুটানে আছে, ব্রিটেনে আছে। এরা কি করে? ঐতিহ্যের যে একটা প্রভাব, একটা বিশ্বাস, রাজা রয়েছেন, এই যে বিশ্বাসটা এদের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ঐতিহ্যগত কর্তৃত্ব। এই ঐতিহ্যগত কর্তৃত্ব ভোগ করে কারা? রাজা বা রানীরা। তারপর রয়েছে ক্যারিজম্যাটিক। এই ধরনের কর্তৃত্বের অস্তিত্বটা হচ্ছে এটাই, যে একজন বিশেষ ব্যক্তি বিশেষভাবে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, যেটা অন্যেরা অনুসরণ করে, আবার সেই বিষয়টাই সমর্থন পেতেও সাহায্য করে।
যেমন কিছু অভিনেতা রয়েছেন যারা মেয়েদের মনকে আকর্ষণ করতে পারে বা মেয়েরা সেই অভিনেতার প্রতি আকৃষ্ট হয়। আবার 1984 সালে রাজীব গান্ধী যখন প্রথম রাজনীতিতে আসেন, তার যে ফ্রেশনেস, সেই ফ্রেশনেসের জন্য সেই সময় লোকসভা সিট এতটাই বেশি পেয়েছিলেন, রাজনীতিবিদরা বলেছিলেন যে রাজীব গান্ধীর মধ্যে একটা কারিশমা আছে। তাহলে এটা হচ্ছে কারিশম্যাটিক কর্তৃত্ব। তারপরে রয়েছে আইনগত, যৌতিক বা যুক্তিসঙ্গত আইনি কর্তৃত্ব। এর ভিত্তি হচ্ছে নিয়ম ও পদ্ধতি, যেটা সমাজের আইনি কাঠামোর দ্বারা পরিচালিত হয়। যেমন তোমার হচ্ছে আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা। আমলাতন্ত্র বলতে সোজা ভাষায় যেটা বোঝায়, ইউপিএসসি এই পরীক্ষার মাধ্যমে যারা চাকরিতে নিযুক্ত হন, বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডব্লিউবিএসসি পরীক্ষার মাধ্যমে যারা চাকরিতে নিযুক্ত হন, তাদেরকেই বা তাদের দ্বারাই যে একটা তন্ত্র গঠন করা হয়, তাকে বলা হবে তোমার আমলাতন্ত্র। তারা কি করে? এই যুক্তিসঙ্গত আইনি যৌক্তিকতা বা কর্তৃত্বের সৃষ্টি করে, লোকের উপর, ব্যক্তির উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। তাহলে ম্যাক্স ওয়েবার এই 3 ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। কোন চিন্তাবিদ বলেন ক্ষমতা হলো নিজের ইচ্ছা অনুযায়ী অন্যের আচরণ নির্ধারণ করার শক্তি? কে বলেছেন? ম্যাক্স ওয়েবার। মানে তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তুমি অন্যের আচরণকে তুমি নির্ধারণ করতে পারবে। এই যে শক্তিটা তোমার মধ্যে আছে, এটাকেই বলবে তোমার ক্ষমতা। ক্ষমতা বলতে এখানে পিসি বল বা বাহুবলকে বোঝাচ্ছে না, এখানে ব্যক্তির মানসিক ইচ্ছার উপর বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে এই ক্ষমতাটাকে বোঝানোর জন্য। রাজনীতির যে পদ্ধতি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজনৈতিক ঘটনা বোঝার উপর দৃষ্টি নিবদ্ধ করে, তাকে বা সেটিকে কোন পদ্ধতি বা কি পদ্ধতি বলে? সেটাকে বলে তোমার ঐতিহাসিক পদ্ধতি। আমরা আগের পাঠের যে 59 নম্বর যে কোশ্চেনটা, এমসিকিউ কোশ্চেনটা, সেখানে আমরা এই ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। তবে ঐতিহাসিক পদ্ধতিটা হচ্ছে এরকম, যেটা রাজনৈতিক প্রতিষ্ঠান ও আন্দোলনের উদ্ভব বিকাশের পরীক্ষা নিরীক্ষা করে থাকে, বা যার দ্বারা পরীক্ষা হয়ে থাকে, সেটাকে বলা হলো ঐতিহাসিক পদ্ধতি বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল কি গতিশীল সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটাকে গতিশীল বলা হচ্ছে, এর মানে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু থেমে নেই, তার গতি বা তার চিন্তাভাবনা ক্রমশ ক্রমবর্ধমান। আর সামাজিক বিজ্ঞান বলছে কেন রাষ্ট্রবিজ্ঞানকে? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি শাখা। সমাজবিজ্ঞানের মধ্যে আমরা ইতিহাস, অর্থবিদ্যা, সমাজবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিদ্যা বিষয়গুলি অন্তর্ভুক্ত। বা এভাবেও বলা যেতে পারে যে ইতিহাস, অর্থবিদ্যা, সমাজবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এগুলোর সমষ্টি হচ্ছে সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। বা রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? তখন হবে এটা অ্যারিস্টটল। তবে তোমরা রাজনীতি এবং পলিটিক্স দুটোকেই জেনে যাবে। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লর্ড প্রাইস। লর্ড প্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কেন? কারণ এই বিজ্ঞানে মানুষের সামাজিক, রাজনৈতিক, মানুষের আচরণ, গবেষণা সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হচ্ছে, তাই একে প্রগতিশীল বিজ্ঞান বলা হয়েছে। আর এই প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড প্রাইস। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র, এটা আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম। রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক আলোচনার অন্তর্ভুক্ত কি? রাজনৈতিক প্রতিষ্ঠান। তবে শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান জানলেই হবে না, রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক অনেকগুলো রয়েছে, যেমন রাজনৈতিক নীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক আচরণ, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ক্ষমতা, তুলনামূলক রাজনীতি, সামাজিক বিজ্ঞানও
এর অন্তর্ভুক্ত বিষয়। তাহলে এতগুলো হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক আলোচনার বিষয়। এই আলোচনার বিষয়গুলোকে মনে রাখবে। পরীক্ষাতে 3টি অপশন দিয়ে দিতে পারে, দেওয়ার পর বলতে পারে যে উপরে সবগুলি 4 নম্বর অপশন, বা একটি দেওয়া থাকতে পারে, তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে। এমসিকিউ ওএমআর সেটে তোমাকে গোল করতে হবে। রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম কি? রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম প্লেটো। এই প্লেটো সক্রেটিসের ছাত্র ছিলেন। এই রিপাবলিক যে বইটি, এই বইটিতে তিনি ন্যায়, আদর্শ রাষ্ট্র, সমাজের গঠন সম্পর্কে লেখা রয়েছে এই রিপাবলিক নামক গ্রন্থে। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? প্রাচীন গ্রিসে তোমার নগর রাষ্ট্র ছিল, যেটাকে গ্রিকরা পোলিস বলতো এবং রোমানরা সিভিটাস বলে চিনত। কাকে? এই নগর রাষ্ট্রকে। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? ল্যাস্কি। এই গ্রন্থগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখবে, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো না অসুবিধা। দ্য এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থের প্রণেতা কে? সিজুইক। রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা কে এই অর্থে বিচার করেছেন? গ্রিক দার্শনিকগণ। তাহলে আমরা একটু আগে আলোচনা করছিলাম, পোলিস কথার অর্থ হচ্ছে তোমার নগর বা নগর রাষ্ট্র। তারাই রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র নগর এবং নাগরিক বিষয়ের যে শৃঙ্খলা সেটা নিয়ে বা সেই অর্থে রাষ্ট্রবিজ্ঞানকে তারা আলোচনা করত। রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার কে? ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞানে যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এর জন্য যে সংজ্ঞাগুলো প্রদান করা হয়েছে, সেই সংজ্ঞাগুলোকে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের উপর ভিত্তি করেই সংজ্ঞা দিয়েছেন, আবার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী শুধুমাত্র রাষ্ট্রটাকে নয়, সরকার, আইন, বিচার ব্যবস্থা এইসব দিক থেকেও সংজ্ঞা দিয়েছেন। এরই ওপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে দুভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আর এটা হচ্ছে তোমার অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এইখানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার যে অন্যতম একজন ব্যাখ্যাকারের নাম বলতে বলা হয়েছে সেটি হচ্ছে ডেভিড স্টোন। এই ডেভিড স্টোন ছাড়াও আরো কয়েকজন তাত্ত্বিক ছিলেন। তারা হলেন গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্ডলি, হ্যারল্ড লাসওয়েল, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার জন্য যেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ পরিচিত তারা কারা? বুনসলি, গার্নার, গেটেল, পল জানে, সিলি, লিকক, ক্যাটিলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ, যারা রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছিলেন। দ্য ফাউন্ডার অফ সায়েন্টিফিক পলিটিক্স বা বৈজ্ঞানিক রাজনীতির জনক তাকে বলা হয়? টমাস হবসকে। এই টমাস হবসকে বৈজ্ঞানিক রাজনীতির জনক বলা হয় কেন? কারণ তিনি রাজনৈতিক চিন্তাকে বাস্তববাদী দর্শনের সঙ্গে যুক্ত করেছিলেন। এই জন্য টমাস হবসকে বৈজ্ঞানিক রাজনীতির জনক বলা হয়। পরে কোশ্চেন, রাজনৈতিক চিন্তা সম্পর্কিত হবসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? লেভিয়াথান। এটা প্রকাশিত হয়েছিল 1651 খ্রিস্টাব্দে। হবস কোন ধরনের শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন? রাজতন্ত্র। টমাস হবস রাজতন্ত্রের প্রতি এত দুর্বলতা ছিল কেন? কারণ টমাস হবস দ্বিতীয় চার্লসের গণিত শিক্ষক ছিলেন, সেই জন্য রাজ পরিবারের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই ছিল। সেই কারণে তার রাজতন্ত্রের প্রতি একটা গভীর ভালোবাসা এবং সমর্থন করেছিলেন। এইখানে একটা কোশ্চেন আলোচনা করে রাখি, হবস কোন ধরনের সার্বভৌমিকতার সমর্থক ছিলেন? এটা হবে আইনগত সার্বভৌমিকতার জনক ছিলেন, কারণ তিনি আইনকে রাজার আদেশ বলে মনে করতেন। এই জন্য তিনি আইনগত সার্বভৌমিকতার সমর্থক ছিলেন বলে মনে করা হয়। জন লক বা লক কোন অধিকারগুলিকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন? কি কি? জীবন, সম্পত্তি, স্বাধীনতার অধিকারগুলিকে। যদি সরকার ব্যক্তির জীবন, সম্পত্তি, স্বাধীনতার অধিকারগুলিকে রক্ষা করতে না পারে
তাহলে জনগণ কিন্তু সরকারকে বিতাড়িত করতে পারে। এই জন্য লক যে সার্বভৌমিকতার কথা বলেছেন সেটা হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতা। লকের লেখা যে বইটি, সেই বইটির নাম হচ্ছে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, যেটা 1690 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এগুলো সব এক্সট্রা ভাবে আমরা আলোচনা করে রাখছি, কারণ এগুলো হচ্ছে এই কোশ্চেনের সঙ্গে প্রাসঙ্গিক, সেই জন্যই আলোচনা করে রাখা। সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল এর ধারণা উত্থাপিত করেছিলেন কে? রুসো। এই সাধারণ ইচ্ছাকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রকৃত ইচ্ছা আর একটা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা। যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা সামাজিক ইচ্ছার থেকে বড় হয়, সেটা হবে অপ্রকৃত ইচ্ছা। আর উল্টোটা, যদি কোনো ব্যক্তির নিজস্ব ইচ্ছার থেকে সামাজিক ইচ্ছা বেশি হয়, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত ইচ্ছা। রুসোর লেখা বইটার নাম হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা তোমার 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন? মন্তেস্ক্যু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি? সরকারের 3টি বিভাগ রয়েছে, বা 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই 3টি বিভাগ যখন নিজ নিজ কাজ করবে, একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না, নাক গলাবে না, তখন তাকে বলা হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই নীতিটা মন্তেস্ক্যু প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রতে প্রয়োগ করেছিলেন। পরেই আছে কোশ্চেনটা, মন্তেস্ক্যু এর বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য স্পিরিট অফ লস। এই বইটি প্রকাশিত হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। এই বইটি দিয়ে তিনি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পাশাপাশি রাজার যে দৈবত্ব বা দৈবতত্ত্ব এর সমালোচনা করেছেন এই বইটাতে। কোন বইটা? দ্য স্পিরিট অফ লস। দ্য 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতা কে? বোদা। এই বইটি তোমার 1576 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই বইটিতে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন দিক বা বিষয় নিয়ে আলোচনা করেছেন বোদা। বোদার মতে রাষ্ট্র কিসের বৃহত্তম রূপ? পরিবার সংগঠন। মানে পরিবার সংগঠন বড় হতে হতে একসময় রাষ্ট্রের রূপ ধারণ করেছে, এটাই এখানে বোদা বলতে চেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলসের মত কি নামে পরিচিত? মার্ক্সবাদ। মানে মার্কস ও অ্যাঙ্গেলস দুজন বন্ধু ছিলেন এবং তাদের যে তত্ত্বটা তারা গড়ে তুলেছিলেন, সেই তত্ত্বটার নাম হচ্ছে মার্ক্সবাদ, যেটা আমরা এই আলোচনার প্রথমেই একবারে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন সমাজের স্তর বিন্যাস দিয়ে। মানব সমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন? অর্থনীতি। এই অর্থকে কেন্দ্র করে বিভিন্ন সমাজে যে স্তর আছে, সেই স্তরে যে শ্রেণী রয়েছে, আমরা সেই শ্রেণীর পার্থক্য নির্ণয় করতে পারি। অর্থই সবকিছু মূল, তার দ্বারাই শ্রেণী নির্ধারণ করা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন গার্নার। আমরা এই পাঠের আলোচনাতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার যে তাত্ত্বিকগণের নাম আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে একজন হয়েছিলেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? গার্নার। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি যে অধ্যায়, এই অধ্যায় থেকে আমরা আজ 3য় পাঠের আলোচনা করলাম। দেখবে, পড়বে, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।